ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আমরা নিয়ে গিয়েছি পুরো গণঅভ্যুত্থানকে। উচিত ছিল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবেন তারা বলবেন যে আমরা ক্ষমতা গ্রহণ করলাম এবং জনগণের রক্ত দ্বারা আমরা নির্বাচিত, শহীদ হয়ে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে। আমাদের দায় হলো, এখন প্রধান কর্তব্য হলো বাংলাদেশের জনগণকে একটা নতুন গঠনতন্ত্র উপহার দেওয়া। এটা হয়নি। ফলে আপনার একদিকে হলো যে গণঅভ্যুত্থানটা একটা প্রতি বিপ্লবের মধ্য দিয়ে, মানে সাংবিধানিক প্রতি বিপ্লবের মধ্য দিয়ে ব্যর্থ হয়েছে। আমরা আসলে আগামী দিনে একটা 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 গৃহযুদ্ধ দেখতে যাচ্ছি এবং এটার জন্য সাংবাদিকরাও দায়ী, রাজনৈতিক দল এবং গণমাধ্যম দায়ী। 24 তো একটি ভিন্ন রকম সময় আমাদের সময় ধরা দিয়েছে, যদি আমরা 5ই আগস্ট ধরি। তবে এখন যদি সেইটাকে আপনি যদি হিসাব করেন পরবর্তী সময় এবং আগের সময় সব মিলিয়ে, আমরা যদি প্রথমেই বলি এখানে রাজনীতিতে এখনো কোনো গুণগত পরিবর্তন দেখছি কিনা বা আপনি কি প্রত্যাশা করেন? প্রথমত একটা হলো যে রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে, কিন্তু এটাকে আমরা চূড়ান্ত রূপে দেখতে পারবো কিনা এটা নির্ভর করবে। যেটা আমি বলে এসেছি সেটা হলো যে আমরা একটা এই যে জনগণের যে সার্বভৌম তার যে অভিপ্রায় এবং সেটাকে ক্ষমতা আকারে আমরা রূপান্তর করতে পেরেছি কিনা। এর মানেটা হলো এই যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনগণ ক্ষমতায় যেতে পারেনি, যেটা হওয়া উচিত ছিল। যদি জনগণ ক্ষমতায় যেতে পারতো তাহলে আমরা বাংলাদেশকে নতুন ভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এটাকে আমরা গড়ে তুলতে পারতাম। মানে গণ আন্দোলন থেকে গণশক্তি থেকে গাঠনিক ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে এটাকে, এই রূপান্তরটুকু আমরা করতে পারিনি। এটা খুব বড় ধরনের আমাদের ব্যর্থতা। এই জন্য আমি এটাকে, আপনি খেয়াল করবেন, এটাকে আমি সাংবিধানিক প্রতি বিপ্লব বলেছি। মানে আইনের কথা বলে জনগণের অভিপ্রায়কে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমাদেরকে মানে পুরনো সংবিধানের অধীনে, ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আমরা নিয়ে গিয়েছি পুরো গণঅভ্যুত্থানকে। উচিত ছিল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবেন তারা বলবেন যে আমরা ক্ষমতা গ্রহণ করলাম এবং জনগণের রক্ত দ্বারা আমরা নির্বাচিত, শহীদ হয়ে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে। আমাদের দায় হলো, এখন প্রধান কর্তব্য হলো বাংলাদেশের জনগণকে একটা নতুন গঠনতন্ত্র উপহার দেওয়া। এটা হয়নি। ফলে আপনার একদিকে হলো যে গণঅভ্যুত্থানটা একটা প্রতি বিপ্লবের মধ্য দিয়ে, মানে সাংবিধানিক প্রতি বিপ্লবের মধ্য দিয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে জনগণের মধ্যে যে নতুন চেতনার উদ্যোগ ঘটেছে, এই যে নতুন যে তার মধ্যে নতুন উপলব্ধি হয়েছে, এটা শেষ হয়ে গেছে। এই লড়াইটা চলবে। ফলে এই লড়াইটা কি করে আগামী দিনে মীমাংসা হয়, আমরা কে কি করে ভূমিকা পালন করি, তার দ্বারাই আগামী দিনে বাংলাদেশ এই রাজনীতিটা ঠিক হবে। এবং ফলে বেশ কিছুটা সময় আমাদের অস্থিরতার মধ্যে কাটবে। আমাদেরকে অনেক বেশি বিচক্ষণ হতে হবে, অনেক বুদ্ধিমান হতে হবে। কিন্তু আমি মনে করি যে যেই গণঅভ্যুত্থানটা সম্পূর্ণ বিজয়ী হলো না বা সম্পূর্ণ সফল হলো না, এটাকে সম্পূর্ণ সফল করাটা এখন খুব বড় কাজ, দরকারি কাজ। এখন সেই কাজটা আমরা কি করে করব, সেটা একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে যদি গঠনতন্ত্র বা বাংলাদেশকে নতুনভাবে গঠন করাটাই আমাদের কর্তব্য হয়, তাহলে অনেকগুলো ধারণাগত তর্ক এবং সেটা একই সঙ্গে রাজনৈতিক তর্ক আমাদেরকে সমাধান করতে হবে। একটা হচ্ছে উপর থেকে চাপিয়ে দিয়ে কমিশনগুলো দ্বারা কোনো পরিবর্তন আনা যাবে কিনা। উত্তর হচ্ছে না। যে এখন যেটা ওনারা বিভিন্ন উপর থেকে অনেকগুলো কমিশন চাপিয়ে একটা সংস্কারের কথা বলছে, না, এটা দ্বারা আমরা কিছু অর্জন করতে পারবো না। এটা দ্বারা আমরা বিশৃঙ্খলা তৈরি করব এবং ক্রমশ একটা নৈরাজ্যের দিকে যাব এবং এটা অত্যন্ত বিপজ্জনক। এটা একটা পথ বর্তমান সরকার গ্রহণ করেছে, যেটা আমি অ্যাপ্রুভ করি না। 2 নম্বর হচ্ছে আর কি করব। 2 নম্বর হচ্ছে যে অবশ্যই জনগণকে অংশগ্রহণ করতে হবে বিভিন্ন ক্ষেত্রে। এটা করা খুবই সহজ। তারা বিভিন্ন রকম উপজেলা বলুন কি আমাদের বিভাগীয় ক্ষেত্রে বলুন, জেলার ক্ষেত্রে বলুন, জনগণকে জিজ্ঞেস করতে হবে, এই যে জনগণ এত বড় একটা গণ আন্দোলন করলো, এত মানুষ শহীদ হলো, জনগণ কি চায়, জনগণ কি ধরনের বাংলাদেশ তারা চায়। তাহলে এটা আগে প্রথমত এই উপদেষ্টা সরকারকে এটা শুনতে হবে মনোযোগের সঙ্গে। এক্সপার্ট না, তথাকথিত এক্সপার্ট বলে কি এখানে ঢাকা শহরের বা ধনীদের বা আগের ক্ষমতাসীন লোকদের কিছু লোককে বসিয়ে আপনি কমিশন বানিয়ে দেন, ওরা কমিশন করবে, এটা দ্বারা হবে না। কারণ প্রথমত শুনতে হবে জনগণ কি চায়। জনগণ ঠিক করবে তারা কাকে নিয়ে কথা বলবে, কাকে দিয়ে তারা কথা বলাবে না। এবং এর মধ্য দিয়ে এটাকে বলে গঠনতান্ত্রিক প্রক্রিয়া, এটা গঠনতান্ত্রিক কাউন্সিল।
এই ধরনের গঠনতান্ত্রিক কাউন্সিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটাই সরকার করে নাই। তবে ভালো দিকটা হচ্ছে এখনো পর্যন্ত একটা একটা আলোচনা জারি রয়েছে, আলোচনা আছে। কিন্তু এর ভয়ঙ্কর বিপদের দিকটা হলো এই যে এই সরকার ইতিমধ্যেই রাজনৈতিক দলের কাছে নত জানু হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো হচ্ছে নির্বাচন দাও, তারা ইতিমধ্যে কোনো সংস্কার ছাড়া, কোনো প্রকার প্রস্তাবনা ছাড়া তারা ইতিমধ্যে একটা নির্বাচন কমিশনকে তারা বসিয়ে দিয়েছে এবং ইতিমধ্যে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু সরকার যে আপনি সংস্কার ছাড়া এটা নতজানু হয়ে গেছে, তাদের যে 3-4.5 মাসে বা 4.5 মাসে তারা কি স্পষ্ট করতে পেরেছে যে তারা আদৌ সংস্কার করবে বা কি করবে? অবশ্যই করেছে, কারণ এটাকে সম্পূর্ণ নস্যাৎ করেছে রাজনৈতিক দলগুলো। কারণ রাজনৈতিক দলগুলোতে তো আমরা তো যেহেতু পূর্ণ বিজয়টা করতে পারিনি, পূর্ণ ক্ষমতা তো আমরা ডক্টর ইউনূসকে দিইনি, আমরা তাকে উপদেষ্টা সরকার বানিয়েছি। তো উনি কি করবেন? তো তাকে দোষ দিয়ে চলে আপনি। আমরা কথা হচ্ছে এটার জন্য সম্পূর্ণ রাজনৈতিক দলগুলো দায়ী, কারণ পুরো রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়েছে। নির্বাচনের কথা বলা মাত্রই আপনি সংস্কার ছাড়া আপনি কি চাইছেন? আমরা 15 বছর লুটপাট করেছি আওয়ামী লীগ, এবার আমরা লুটপাট করবো, এটাও তার বক্তব্য। আর তো কিছু না। তার নতুন সংবিধান, নতুন গঠনতন্ত্র প্রণয়ন মানে আসলে কাকে আমরা রাজনৈতিক দল বলবো কি বলবো না, এটাও সিদ্ধান্ত নেওয়া। এই সরকার কি সেই ম্যান্ডেট পেয়েছে? অবশ্যই পেয়েছে। রক্ত দিয়ে পেয়েছেন। আপনি কি বলেন এটা ম্যান্ডেট পায়নি? অবশ্যই নির্বাচিত সরকার এটা। এই যে ভুল ধারণা আমাদের সমাজের, এই যে আপনি প্রশ্নটা করলেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটার জন্য কি লোক শহীদ হয় নাই? আমি আপনাকে একটা প্রশ্ন করি, 72 সালে কি আমরা বাংলাদেশ স্বাধীন করার ম্যান্ডেট পেয়েছি? আমাকে উত্তর না। এগুলো কি? এগুলো একটা সাংঘাতিক রকম ক্ষতিকর এবং বাজে চিন্তা। 72 সালে স্বাধীন হলাম কি করে? ম্যান্ডেট কি? রক্ত দিয়ে স্বাধীন হয়নি? 71-এ মুক্তিযুদ্ধ করেন না? লোক মরে নাই? রাজনৈতিক দলগুলো বলছে যে এটা তো কোনো নির্বাচিত সরকার না, এটা একটি সম্মতি। আমি তো বললাম তো রাজনৈতিক দলগুলো তো বদমাস ভাই। আপনারা তো একইভাবে তো বিভ্রান্ত। কারণ হচ্ছে আপনারা তো এখনো বুঝতে পারছেন জনগণ রক্ত দিয়ে নির্বাচিত মানেটা কি? আমার জনগণের অভিপ্রায় প্রতিনিধি কিনা? তো আপনি কি মনে করেন যে বর্তমান সরকার জনগণের অভিপ্রায়কে রিপ্রেজেন্ট করে? লোকে মরে শহীদ হয়ে এই সরকার ক্ষমতায় বসেছে, আর কি নির্বাচিত হবে? ভোট তো নির্বাচিত হওয়ার কোনো পদ্ধতি না। ভোট যে বিদ্যমান সংবিধান, ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ভোট চাওয়া। তো ফ্যাসিস্ট সংবিধান তো জনগণ ফেলে দিচ্ছে, সংবিধান অনুষ্ঠানে কি হয়েছে নাকি? তাহলে এই রাজনৈতিক দলগুলো এই সরকারকে কত সময় দিবে তার কোনো কি নির্ধারিত? এটা তো রাজনৈতিক লড়াই দ্বারা ঠিক হবে। রাজনৈতিক দলগুলো তো ঠিক করবে না, কারণ রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থান করে নাই, জনগণ করেছে। ফলে এটা একমাত্র রাজনৈতিক লড়াই দ্বারা এটা ঠিক হবে। এটা তার কোনো পথ নাই। ফলে ছাত্ররা তো সেই জন্য রাস্তা নামছে, তারা তো রাস্তা এখনো ছেড়ে দেয় নাই। ফলে এটা আগামীতে দেখবো আদৌ এটা তারা করতে পেরেছে কিনা। কেমন? আর যে বিষয়গুলো আছে যেগুলো একদম সাধারণ মানুষের প্রশ্ন, যেমন আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য, এই দুইটা নিয়ে খুব কনসার্ন। তো এটা কি সম্ভব ছিল 4-4.5 মাসে? হ্যাঁ, খুবই সম্ভব ছিল। আপনি তো ক্ষমতাই দেন না। আপনি কি এই উপদেষ্টা সরকারকে ক্ষমতা দিয়েছেন? আপনার জনগণ দিয়েছে? রাজনৈতিক দলগুলোতে কোনো ক্ষমতা দেয় নাই তো ওদেরকে। আপনি যখন রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা দেন, আমরা কি করে আপনার সিন্ডিকেট তারা ভাঙবে? আপনি সিন্ডিকেট ভাঙতে হলে তার পাওয়ার লাগবে। তার তো কোনো পাওয়ারই নেই, সে তো কনস্টিটিউশন দ্বারা বদ্ধ। আপনি যে কোনো একটা আক্রমণ করতে গেলে তো তারা রাজনৈতিক দলগুলোকে তারা পাল্টা আক্রমণ করবে। রাজনৈতিক দলগুলো তো ইতিমধ্যে সমস্ত জায়গাগুলো দখল করে ফেলছে, সমস্ত পদগুলো দখল করে ফেলছে। আওয়ামী লীগের সিন্ডিকেটের জায়গায় তাদের সিন্ডিকেট বসাইছে, তাদের শেয়ার হোল্ডার একজনের কাছ থেকে আরেকজনে চলে গেছে। দিস দ্য সেম থিং, একই তো। তখন তো আমরা কিছু করতে দিইনি। ফলে আপনার যে প্রশ্নগুলো তুলছেন, প্রশ্নগুলোটাই তো অলরেডি রাজনৈতিক দলের পক্ষে চলে যাচ্ছে। কারণ মূল প্রশ্ন তো ওটা না। মূল প্রশ্ন হচ্ছে যে নির্বাচিত কাকে নির্বাচিত বলে, কাকে নির্বাচিত বলে না, এই তর্ক তো আমরা ঠিক করিনি। না, সেক্ষেত্রে তো সংবিধানই তো নতুন করে করার কথা। অবশ্যই করার কথা না, এটাই তো করতে হবে, এখনো করতে হবে, করার কথা। সেই প্রক্রিয়া তো দেখছি না আমরা। এটা তো করবে না, এটা জনগণ করবে। যদি জনগণ দেখেছে তারা এটা গণঅভ্যুত্থান করেছে, সেটা পুরো পূর্ণ বিজয়ে যায় নাই, ফলে অবশ্যই জনগণ সংগঠিত হবে, ছাত্ররা সংগঠিত হচ্ছে। ফলে একটা আগামী দিন আরেকটা লড়াই হবে। আপনি এটাকে এড়াতে পারবেন? যদি হতো তাহলে হতো না। আমি তো প্রথম দিন থেকে বলেছি এটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। আমার লেখাগুলো পড়ুন, আমার বক্তব্যগুলো শুনুন। জি, তাহলে ছাত্ররা তো নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, তাহলে তারাও তো রাজনৈতিক দলের দিকেই যাচ্ছে। অসুবিধা কি? তারা যে নতুন কথা বলছি না, আমি বলছি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। তারা তো নতুন গঠনতন্ত্রের দাবি তুলেছে, করেছে কিনা?
তো বাস, এই তো পলিটিক্স। মানে পলিটিক্সের দুটো ভাগে ভাগ হয়ে গেছে। জনগণ চাইতেছে নতুন গঠনতন্ত্র চায়, নতুনভাবে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে। আর রাজনৈতিক দলগুলো চাইতেছে না, তারা জনগণকে ক্ষমতা আসতে দেবে না। তারা আগের সিন্ডিকেট, তারা আগের যে মাফিয়া গ্রুপ, লুটের মাফিয়াদের ক্ষমতা তারা বজায় রাখবে, এই লোকটা হবে হয়ে গেছে। এখন এটার তো সিদ্ধান্ত, এটার যে মীমাংসাটা হবে রাজনৈতিকভাবে, আর তো কোনো পথ। সেটি কি এভাবেই হবে না গণভোটের মাধ্যমে হবে? কেন গণভোট হবে? আমরা কি গণভোটন করে যখন করছিল, গণভোট দ্বারা গণভোটন হয়েছে? এটা হবে পলিটিক্যাল অর্গানাইজেশন। কার ক্ষমতা, জনগণের যদি ক্ষমতা থাকে তারা জিতবে, আর জনগণ যদি না পারে তো জিতবে না। ঠিক হবে, ঠিক হয়। আমরা তো আর তো কোনো পথ নেই, আপনি তো কিছু করতে পারবেন না। ফলে আগামী দিনে সম্ভাব্য যেটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, বিষয়টা আপনার প্রশাসনে মনে হচ্ছে আমার, যা সাংবাদিক হিসেবে আপনাদের যে প্রশ্নগুলো করা উচিত করছেন না। আমরা আসলে আগামী দিনে একটা গৃহযুদ্ধ দেখতে যাচ্ছি, এবং এটার জন্য সাংবাদিকরাও দায়ী, রাজনৈতিক দল এবং গণমাধ্যম দায়ী। সমাজের যে কারণ বাংলাদেশের মূল প্রশ্নগুলো আমরা এড়িয়ে চলে যাচ্ছি। এই যে প্রশ্ন করছেন এটা তো নির্বাচন নয়, মানে আমরা রাজনৈতিক দলগুলোর প্রশ্ন আমাদের কি করতেছেন, কিন্তু জনগণ তো এটা বলে দিচ্ছে অলরেডি তারা কি চায়। তারা জনগণের কথাটা আপনি বলছেন না। জনগণ তো নতুন গঠনতন্ত্র চায়, বাংলাদেশকে নতুন করে গঠন করতে চায়, সেটা তো বলতেছে ওটা। কিন্তু আমরা গণমাধ্যমগুলোকে রাজনৈতিক দলের কথা বলতেছি। আরে রাজনৈতিক দল তো অলরেডি আরেকটা লুটের মাত্রা শ্রেণী তৈরি হয়ে গেছে বাংলাদেশের 15 বছর শাসন করার জন্য। রাজনৈতিক দলগুলো তো বলছে যে এই আন্দোলনে, এই আপনার অভ্যুত্থানে তাদের ব্যাপক অংশগ্রহণ ছিল, যদিও তারা রাজনৈতিক দল আগের অংশগ্রহণ তারা করে নাই, জনগণ অংশগ্রহণ করেছে। দল এবং জনগণ এক কথা নয়। এবং রাজনৈতিক দলগুলো এটাকে যেটা বলে যে প্রেজেন্ট নিউ লিবারেল ইকোনমিক অর্ডার, আজকে আন্তর্জাতিক অবাধ বাজার ব্যবস্থার মধ্যে রাজনৈতিক দল বলতে লুটেরা এবং মাফিয়া শ্রেণী বোঝায়। এটা আমি লিখেছি। কারণটা হচ্ছে আপনি প্রথমত আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বারবার আমাকে রাজনৈতিক দল বলছেন। আগে তো জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কারা রাজনৈতিক দল আর কারা রাজনৈতিক দল না। এটা তো গঠনতন্ত্র, কনস্টিটিউশন তো এটা বলবে না। নতুন যখন এরা তাহলে সাংবিধানিক ভাবে কিভাবে শপথ নিল? ইন্টারিম গভর্নমেন্টে আছে যারা। ভেরি গুড। এটা আমি প্রথম থেকে বলছি, তারা ভুল করেছে অবশ্যই, আপনি ঠিক বলেছেন। এটা তো কারেক্ট, এটাকে কারেক্ট করেন আপনারা। আপনার সাংবাদিকটা সঠিক কথাটা বলেন। আমি তো বলেছি সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, প্রথম দিন থেকে আমি বলে আসতেছি ওটা, প্রথম দিন থেকে। আমাদের তো গণমাধ্যম তো এটাকে পিক আপ করে না যে এটা প্রথম দিন থেকে বলেছে। তাদের তো শপথ নেবার তো কোনো অধিকারও নেই। তারা কেন বিদ্যমান সংবিধানে চুপকে এখনো পর্যন্ত প্রেসিডেন্ট রেখেছে? ভাই, অন্তর্বর্তী সরকার বলি বা যাই বলি, তারা তো একদিকে সংবিধানের কথা বলছে, আবার মানে এখানেই তো একটি সংকট রয়ে গেছে, সেটি স্পষ্ট না করে আপনার না ঠিক আছে, স্পষ্ট হয়েছে। আমরা তো বলেছি, আপনারা তো খেয়াল করেন না। এটা একটা লড়াই চলতেছে এখন। আপনি আমার ভিডিওগুলো পড়ুন, সমস্ত বক্তব্যগুলো দেখুন, সব বারবারই এই কথাই বলছে যে তাহলে প্রথমে যখন আপনি ঘোষণা দেন নাই, আপনি যখন প্রোক্লেম করেন নাই যে আমরা গণঅভ্যুত্থান করেছি, আমরা এখন ক্ষমতা, আমরা ফরমান, আমাদের আদেশে এখন দেশ চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করছি। এটাকে বলে গণ অভ্যুত্থান। সামরিক অভ্যুত্থান হলে সামরিক শাসক বলে যে সংবিধানে স্থগিত, আমাদের আদেশে দেশ চলবে। ঠিক আছে, তাহলে আপনি গণ অভ্যুত্থান করলে আপনি এটা বলতে পারবেন না কেন? কি পার্থক্য? একই তো। কারণ আমাদের সমাজের মধ্যে আপনি ধরুন এখানে তথাকথিত যারা বুদ্ধিজীবী শ্রেণী, গণমাধ্যমের কর্মী যারা, তাদের অধিকাংশই রাজনীতি এবং একই সঙ্গে আইনের সম্পর্কটা কি এটা তারা বোঝে না। ফলে আমাদের এখানে সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে, এবং এটার জন্য প্রধানত দায়ী গণমাধ্যমগুলো। কারণ ছাত্ররা পরিষ্কারই এটা বলেছে, কিন্তু ছাত্রদের পক্ষে গণমাধ্যমগুলো কোনো ভূমিকা রাখেনি। সামনে গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, গণহত্যার বিচার তো হতেই হবে। তারপরে সেই প্রক্রিয়াটা কি সঠিকভাবে এগোচ্ছে? আপনি গণহত্যা যে কমিটিটা গঠন করেছেন, এটা কোন আইনে করেছেন? সাংবিধানিক আইন। যে সাংবিধানিক আইন কেমন হয়েছে? এটা তো ফ্যাসিস্ট সরকার বানাইছে এই আইন। সেই আইনে জামাত ইসলামের লোকদেরকে আপনি ফাঁসিতে ঝুলিয়েছেন, যেটা আন্তর্জাতিকভাবে এটাকে স্বীকৃত ছিল না। ছিল কি স্ট্যান্ডার্ড বলা হয়েছিল এটাকে? যে কোনো লিগাল এক্সপার্ট বলবে এটা আন্তর্জাতিক মানসম্পন্নতা, ভদ্র ভাষায় বললেন। মানে লিটারেলি তখন যে আইনের মাধ্যমে যেসব সাক্ষ্যবানকে বোধ দিয়ে যেভাবে আইন করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এটাকে বলা হয় জুডিশিয়াল মার্ডার। আচ্ছা, এখন আপনি যদি সে একই আইনে যদি আপনি এটা করেন, তাহলে প্রথমত এটা হচ্ছে প্রিন্সিপাল, মানে আইনের দিক থেকে, আন্তর্জাতিক আইনের দিক থেকে এটা প্রশ্নবিদ্ধ হয়েছে।
এটা কেন হয়েছে? যেহেতু প্রথমত ওই যে শুরুতে যে আলোচনা করলাম, জনগণকে যদি ক্ষমতা দিতেন তাহলে জনগণ সংক্ষিপ্ত গণ আদালতে বিচার করে রায় দিয়ে দিত, শেষ। গণ আদালত ইজ ফাইন, কারণ জনগণ সভারেন, জনগণের যে আদালত তারা করে এটা অলওয়েজ সভারেন, একে কোনো প্রশ্ন করা যায় না। এখন যেহেতু পুরনো আইনের অধীনে আপনি এইটা করেছেন, এই এই পুরনো আইন, একই দেশে দুই আইন রাখছেন, সেখানে আপনি বিচার করতে যাচ্ছেন, এটা সফল হবে কিনা আমি জানি না। এটা সম্পর্কে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারি না, কারণ এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আগে যে প্রশ্নটা আপনাকে করেছে, এবং এটা আমি যতটুকু, ফলে এই প্রশ্ন বললো আমি বলবো গণমাধ্যমগুলো ভুলভাবে তুলছে। তার প্রথম আলোচনার সমাধান করা উচিত গণ সার্বভৌমত্ব, মানে পপুলার সভারেন্টি, যেটাকে গণতন্ত্র বলে। এটা আমরা কায়েম করতে পারলাম না কেন? এই প্রশ্নগুলো তোরা বেশি ইম্পর্টেন্ট। রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন করার দরকার, তোমরা নির্বাচন চালিয়েছো কেন? কিসের অধীনে নির্বাচন? এই শেখ হাসিনা ফ্যাসিস্ট আইনের অধীনে নির্বাচিত হবা কেন তোমরা? 2 নম্বরে তোমরা তো রাজনৈতিক দলকে নিয়ে, এটার তো ঠিক নেই। কারণ নতুন সংবিধান হলে ঠিক হবে, তোমরা রাজনৈতিক দলকে না। কারণ নতুন গঠনতন্ত্র প্রণীত হলে সেই নতুন গঠনতন্ত্রের অধীনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ হবে, সেই গণপ্রতিনিধিত্ব আইনের অধীনে তারা অ্যাপ্লাই করবে, তারপর তারা ঠিক হবে, তারা আদৌ রাজনৈতিক দলকে রাজনৈতিক দল নয়। আপনারা কি প্রশ্ন তুলছেন না? তা না তুললে আপনি কেমন? তাহলে মূল কাজটি না করে কতগুলো সংস্কার, এই সংস্কার আপনার তো মূল তো সংবিধান নতুন করে লেখা দরকার, আপনার যে বক্তব্য সেটা না করে আমি গঠনতন্ত্র বলি, সংবিধান জি 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 বলেন। তো এই গঠনতন্ত্র পুনর্লিখন বা নতুন করে না লিখে সেখানে এতগুলো কমিশন করে তাহলে কিসের সংস্কার করছে তারা? ভালো প্রশ্ন। তারা এদের তো সংস্কার তো এই জন্য, যেহেতু তারা ক্ষমতা নেই, ঢাল নাই, তলোয়ার নাই, নিজে নাম সর্দার, বুঝছেন কথাটা কি? ক্ষমতা নাই, আপনি কেমন সংস্কার করবেন? আর আমি তো সংস্কার কথা বলি না, আমি বারবার বলছি গঠন করতে হবে। গঠন করতে সংস্কার না। আপনাদের ঘরই নেই, আপনি ঘরই বানান, সংস্কার কি করবেন? ঘরই তো নেই আপনার। আপনি সংস্কার করে একটা ভাঙিয়ে গেছে, ঘরটা বানাইছিলাম, এটা ভেঙে গেছে, একটু সংস্কার করবো। আর আপনার তো ঘরই তো নাই ভাই, আপনি কি সংস্কার করবেন? তাহলে যারা দায়িত্ব নিয়েছেন তারা কি এটা বুঝছেন না? তাহলে তারা যদি ক্ষমতার একটি লোভই না থাকবে, তারা দেখছেন কিছু হচ্ছে না, তাহলে এই প্রক্রিয়া কেন চালাচ্ছে? এখন কি করবেন? আপনার পরামর্শ কি? আমার পরামর্শ, তারা তাদের রাইট জায়গায় যেতে পারবে সেটা বলুক জাতির কাছে, আবার যেটাই হওয়া দরকার, নয়তো আমরা গেলাম। ভেরি গুড, হ্যাঁ আপনার সঙ্গে একমত। আমি তো যেটা রাইট জায়গায় কি করতে পারি আমি তো বলতে চাই, আপনার আমার সঙ্গে বলেন যে অবিলম্বে এই সরকারকে পূর্ণ ক্ষমতা দেওয়া হোক, এবং আপনার সংবিধান বাতিল করা হোক, এবং একই সঙ্গে সঙ্গে চুপকে সরিয়ে দেওয়া হোক। আমার সঙ্গে ছাত্ররা এই দাবি করেছে, ছাত্ররা এই দাবি করেছে, আপনার তো ওদের দাবি প্রচার করছেন না। তাহলে সেই প্রক্রিয়া না গেলে এভাবে যেরকম না সেই প্রক্রিয়া তো এরা পারবে না, সেই প্রক্রিয়া তো আমি আপনি করবো। মানে গৃহযুদ্ধের কথা বলছেন? এই জন্য বলছি, কারণ এই দাবিটা আপনি কি করে মুছে ফেলবেন? এইটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তো এই দাবি উঠেছে, ছাত্ররা তো এই দাবি তুলেছে না? আপনি তাদের দাবি দেখেন না? তারা তো করতেছে, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা তো বলছে আমরা এই সরকার চাই না, সংবিধান বাতিল করতে হবে। তারা বলতেছে চুম্বকে সরাইতে হবে, তারা বলতেছে। কারণ আপনারা গণমাধ্যম তো ওদেরকে কেন প্রায়োরিটি দিচ্ছেন না? আর সেটা না হওয়ার কারণে কি আপনি গৃহযুদ্ধের আশঙ্কার কথা বলছেন? নিশ্চয়ই, এটা তো অলরেডি গৃহযুদ্ধের বীজটা রোপিত হয়ে গেছে ইতিমধ্যে। আপনি সাংবিধানিক প্রতিবিপ্লব করলে কি গৃহযুদ্ধ হবে না? এটা আমি আজকে বলি না, প্রথম দিনই বলছি। শুনুন, আপনি কি করে রাজনৈতিক দলগুলোকে আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন? তারা তো বিদেশের শক্তি দ্বারা প্রভাবিত। ভুয়া দিদিকে বাদ দিয়ে আপনি কি করবেন? আপনি ইন্ডিয়া কি করতেছেন চোখের সামনে দেখতেছেন তো আপনি। তাহলে আপনি তো সেই গৃহযুদ্ধে পক্ষ হবে কারা? জনগণ বনাম বিদেশি শক্তি এবং তাদের দালালরা। আর এই প্রক্রিয়া চলতে থাকলে যেভাবে চলছে, তাহলে কি ওই ফ্যাসিবাদের কি আবার কোনো ক্ষমতায়নের আশঙ্কা দেখেন নাকি আপনি? ফ্যাসিবাদ তো আপনি ফ্যাসিবাদী, কারণ গণমাধ্যমগুলো যেভাবে প্রশ্ন তোলে, এটা ফ্যাসিজমের আরেকটা প্রকাশ মাত্র। গণমাধ্যমের ব্যাপারে ইমিডিয়েটলি এই সরকার কি করতে পারে ফ্যাসিবাদী আচরণ বন্ধের? কিছু করতে পারে না। এটা আমরা যেহেতু জনগণ, গণমাধ্যমকে জনগণ হচ্ছে হবে আগে, এটা সরকার কিছু করতে পারবে না। সরকার কি করবে? কারণ পুরো ব্যাপারটাতে গণতন্ত্র মানে তো জনগণ নিজের ভাগ্য নিজে নির্ধারণ করে। মানে আমি আপনাকে যখন গণমাধ্যমে বলতেছি বা আমরা বলতেছি, তার মানে আমার গণমাধ্যম তো জনগণও আছে, তাদের তো একটা ভূমিকা আছে, ভয়েস আছে, তারা জনগণের কথা বলবে না? আপনি যদি জনগণ যখন একটা আন্দোলন করে ব্যর্থ হয়ে গেছে, কিন্তু সে তার নতুন প্রোগ্রামটা, তার পরবর্তী ধাপের কাজটা সে অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে। এটাকে তো আমি বলতে এসেছি যে আপনার
কি বলে এই যে ছাত্রদের যে দাবি দেওয়া, ঠিক না? আচ্ছা, এখন ছাত্রদের দাবি দেওয়া কিন্তু প্রায়োরিটি পাচ্ছে না গণমাধ্যমে। পাচ্ছেন রাজনৈতিক দল কি বলে আমাদের মির্জা সাহেব কি বলতেছেন, কি অন্যান্য দলগুলো কি বলতেছেন, জামাত কি বলতেছেন, ওই ছাত্ররা তো সেরকম তো প্রায়োরিটি গণমাধ্যমে পাচ্ছে না। তোরা লড়বে কি করে? ওরা তো জনগণকে রিপ্রেজেন্ট করেন। সেই ধরনের গণমাধ্যম আবার কোন কোন স্টুডেন্ট অর্থাৎ সমন্বয়করা দখল করে কি লাভ করতে চান? ওরা কোথায় দখল করছে একটা বলেন না? যেমন এই সময় টিভিতে শেয়ার নেওয়ার অভিযোগ উঠছে, একই সঙ্গে কয়েকজনকে আবার জোর করে চাকরি। তারা তো ছাত্র আন্দোলনের মধ্যে নেতৃত্বের মধ্যে আসছে না। প্রথমত গণমাধ্যমে আপনি কি মনে করেন না যেসব গণমাধ্যম ফ্যাসিস্ট ভূমিকা পালন করছিল এগুলা চলে যাওয়া উচিত? সেটা কি সিঙ্গেল ভাবে হবে না একটা? একমত আমি সিঙ্গেল ভাবে কথা বলছি না। এটার তো গৃহযুদ্ধের আলামত। আপনি যদি এটাকে পলিটিক্যালি সলভ না করেন এইভাবে হবে। আর পলিটিক্যালি সলভ হলে কিভাবে হতো? রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল হতো, একটা ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন হতো। মানে যারা অতীতে ভুল করেছে যে কোনো কারণে, ওরা যেন তাদের ভুল স্বীকার করে এবং একটা উপলব্ধি অনুশোচনের মধ্যে দিয়ে আবার সমাজে থাকে, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। আমি প্রতিবিপ্লবী এটা হবেই। আপনি যখন বাস্তবতাকে যখন তাকে বিকশিত হতে দেন নাই, আপনি যখন প্রপারলি গণমাধ্যমগুলো পার্টিসিপেট করেছে ফ্যাসিজমকে ফেরত আনার ক্ষেত্রে এবং এখনো অংশগ্রহণ করছে ফ্যাসিজমকে ফেরত আনার ক্ষেত্রে, তাহলে এরকম ওই ছাত্রদের মধ্যে কিছু কিছু টাউট বেরিয়ে যাবে। গিয়ে তারা এখন শেয়ার চাইবে, তারাও দখল করবে। করতেছে তো এটা তো হবেই। এটা তো তাকে এটা মোরাল জাজমেন্ট করি নাই। আমি তো এখন ধরেন নৈতিক বিচার করতে বসি নাই। আপনি আমার সঙ্গে পলিটিক্স আলোচনা করতেছেন। পলিটিক্স যখন ফেল করে তখন অবভিয়াসলি এসব নৈতিক ভাবে গর্হিত কাজগুলো শুরু হয় সমাজের মধ্যে। ফলে গৃহযুদ্ধ তো ভালো জিনিস না। গৃহযুদ্ধ একটা হচ্ছে এটা একটা যুদ্ধ, একটা হচ্ছে আপনার একটা নীতিগত লড়াই। এটা পলিটিক্যাল রূপ নিতে পারে, এটা সশস্ত্র রূপ নিতে পারে। কিন্তু আমরা সেই নীতিগত লড়াইয়ের জায়গাটা যাচ্ছি না। আমাদের গণমাধ্যম বলুন, রাজনৈতিক দলগুলো কোনো নীতিগত লড়াই যাচ্ছে না। আমরা তো আলোচনা করছি না যে আসলে দেশটাকে আমরা কি করে গঠন করবো নতুন ভাবে। এটা তো করছি না। আমাদের কোনো সুযোগই দিচ্ছে না এই সরকারকে কোনো কাজ করার জন্য, ঠিক আছে? ডক্টর ইউনূস কি এমন টাকা আছে? তিনি আন্তর্জাতিক ভাবে একজন ডক্টর ইউনূস নিজে কি ধরেন ফেসিবাদের বাইরে? তিনি ওনাকে তো আমরা নির্বাচিত করেছি, উনিকে ব্যক্তি তো ঠিক করবে না। আমরা ঠিক করে যাই করি, উনি কি ফেসিবাদী চরিত্রের বাইরে যেতে পেরেছেন? না, আমরা শুনুন, প্রথম কথা যে হ্যাঁ, ইয়েস এবং নো দুটাই। কারণ যদি আপনি মনে করেন তিনি আমরা যে গণঅভ্যুত্থানটা করেছি, যারা গণঅভ্যুত্থানের পক্ষে, তাকে যদি আমাদের প্রতিনিধি মনে করি, তাহলে ডেফিনেটলি আমরা তাকে তিনি ফ্যাসিবাদের বাইরে। আর যদি মনে করি যে পুরনো সংবিধানের অধীনে ঢুকে গেছেন, এখন খালি ওনার ব্যক্তিগত আক্রমণ করলে আমাদের কাজ শেষ হয়ে যায়, তাই তো ডেফিনেটলি দোষটা তো উনার না, দোষটা তো আমাদের। উনি ফ্যাসিবাদের বাইরে থাকবে কেমনি বলেন? আমি বুঝতে পারছি যে এখন সার্বিকভাবে আমাদের হয় কি যে সাধারণ মানুষ বলতে বলি মানে আমরা যারা স্থূল চিন্তা করি তাদের দৃষ্টিতে আমরা এই সংখ্যালঘু নির্যাতনের কথা বলি, দ্রব্যমূল্যের কথা বলি, এই সবগুলোর জন্য এই সংখ্যালঘু নির্যাতন তো হয়েছে, কম হোক বেশি হোক, সরকার অস্বীকার করুক আর যাই করুক, হয়েছে। সে রাজনৈতিক সংখ্যালঘু নির্যাতনকে রাজনৈতিক বলুক আর যাই বলুক। এখন আবার ধরেন গতকালকে আবার আদিবাসীদের উপর ওই গ্রামে আগুন হয়েছে। সব মিলিয়ে এগুলা তো সরকারকে দেখতে হবে কম বেশি যে ফরম্যাট। আমি একমত, আমি সঙ্গে একমত এগুলো। কিন্তু আমরা ধরেন সরকার, আমরা দুটো জিনিস, একটা হচ্ছে রাষ্ট্র আর একটা হচ্ছে সরকার। রাষ্ট্র যদি আমি গঠন করতে না পারি, সরকার তো গঠিত হয় নাই। সরকারের তো ক্ষমতা নেই সবকিছু হ্যান্ডেল করার। আপনি এই কথা করে বলতে পারবেন সরকারকে, যদি আপনি একটা রাষ্ট্র বানিয়ে তাকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা সম্পন্ন করে আপনি তাকে বসান। আপনি তাকে বসতে দিচ্ছেন, ও ক্ষমতা আসার পরে তারপর যে 6 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে, সেখান থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা মুহূর্তে সমস্ত কিছু দখল করতে হচ্ছে। তারা আপনার জনপ্রশাসনকে কিছু করতে পারে না সরকার। এটা আগের আওয়ামী লীগ জনপ্রশাসন রয়েছে, এটাকে কোনো বদলে করতে দেয় না। সেখানে গিয়ে বিএনপি তার নিজের লোক বসে দিচ্ছে। তারা জামায়াতুল ইসলামের ডিসি গুলোকে সব বিভিন্ন জেলা ডিসি বসাচ্ছে। তার মধ্যে কোনো সত্যিকারের গঠনতন্ত্র আসল কাজটা তো করছেন না। এটা এখানে দখলবাজি চলতেছে, সব দলই দখলবাজ করতেছে। তো এই ক্ষেত্রে আপনি কি করেন বলুন? এবং গণমাধ্যম তো প্রপারলি তো আমাদের কি করছে না, তারা তো দলগুলোরই সেবা করছে। কি আপনি কি, আমি কোনো গণমাধ্যম কি বলছি যে আমাদের ইসলামের ডিস্ট্রিক্ট কয়টা বিভিন্ন তারা পাইছে? এখন কোন গণমাধ্যম কি সাহস করে লিখছে যে বিএনপি কোথায় কোথায় দখল করছে, কোথায় কোথায় তারা শেয়ার বদলাইছে, দখল করে নিচ্ছে? করে নাই তো।
তারা একমাত্র ফোকাস কি ইউনুস এটা পারলো না, ইউনুস ওটা পারলো না, এই লোক এই খারাপ, ওই লোক সে এলাকা, তারা কি করে হবে? এটা তো গণ অভ্যুত্থান, জনগণকে তো অংশগ্রহণ করতে হবে অভ্যুত্থানে। জনগণ তো এই ক্ষমতার অংশ তো, সে ক্ষমতার বাইরে তো না। ওই গণ অভ্যুত্থান তো বলা উচিত ছিল যে এই সরকার হবে না, প্রতিবিল হয়েছে, তাকে পূর্ণ ক্ষমতা দাও, সংবিধান তুলে দেওয়া উচিত, সংবিধান বাতিল করো। কোনো গণমাধ্যম তো বলেন, আমি তো দেখি নাই। আচ্ছা, তা পূর্ণ ক্ষমতাটা কিরকম হবে? ধরেন আমি তার উপরে আস্থাই স্থাপন করবো, সে তো একটু ব্যক্তি। না ব্যক্তি তো না, আমরা তো ব্যক্তি নিয়ে কথা বলছি না। পূর্ণ ক্ষমতা মানে তার দায়িত্ব তো পরিষ্কার, যে তোমাকে আমি দিছি এবং আমি তোমাকে নির্বাচিত করেছি রক্ত দ্বারা। তোমার প্রথম কাজ হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা, এটারও তোমার মূল কাজ। ওইটা তো তুমি যত তাড়াতাড়ি করবে এটাই করবা, তোমার অন্য কাজগুলো গৌণ। আগে প্রথম গঠনটা ঠিক করো, তারপর বাকি সব ঠিক হবে। বাকি হবে এটা অধীনে হবে, হ্যাঁ এটা অধীনে হবে, যা কিছু এটা অধীনে হবে। ফলে ওই সময়টা গঠনতন্ত্রের প্রণয়ন পর্যন্ত যতটা সময় লাগে অতদিন তুমি থাকবা। গঠনতন্ত্র প্রণয়ন পরে গঠনতন্ত্র অনুসারে তুমি নতুন সরকার নির্বাচিত হবে, বা তুমি চলে যাবে, শেষ তোমার দায়িত্ব। এরপর রাজনৈতিক দলকে রাষ্ট্র চালাবে। তো আমরা তো এই কাজই করি না। আমরা আগে তার আগে সরকার দাও নির্বাচন দাও, আমরা যাই, আমরা লুটপাট করি 15 বছর আগে। আমরা করবো না কেন, এই শুরু হয়ে গেছে।